বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ তারেক রহমানের। মালয়েশিয়া থেকে রাতে পৌঁছাবেন চীনে। মালয়েশিয়া দিয়ে প্রথম বিদেশ সফর তারেক রহমানের, কূটনৈতিক বিচক্ষণতা বলছেন বিশ্লেষকরা। শ্রমবাজার বিনিয়োগ সহ অর্থনীতি পুনরুদ্ধারে নতুন দিগন্তের আশা। 24-এর গণহত্যার বিচারে ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষুব্ধ বিরোধী দল। আগামীকাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মালয়েশিয়াকে বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী ও গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করবে দুই দেশ। এ সময় মালয়েশিয়ায় আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ, বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্তকরণ ও আটককৃত বাংলাদেশিদের ফেরত পাঠানোর অনুরোধ জানান। এর আগে দ্বিপাক্ষিক বৈঠক শেষে একটি সমঝোতা স্মারক সই এবং দুটি নোট বিনিময় করে বাংলাদেশ ও মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকেও অংশ নেন তারেক রহমান। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সকালে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রা সহকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে আসা হয় পুত্রজায়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় পেরদানা পুত্রা ভবনে। প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী। এরপর মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সংবর্ধনার পর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন। একান্ত বৈঠক শেষে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী পাঠানো, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Through enhanced and comprehensive partnership in all fields, and not limited only to trade and investment, although that remains to be pivotal, but also to extend beyond that in terms of collaboration in all fields of research, new science, new technology, of semiconductor and AI, because these are the challenges for our people in the future. মালয়েশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করবে দুই দেশ। এ সময় মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক বৃদ্ধি, শ্রমবাজার উন্মুক্তকরণ ও আটক বাংলাদেশিদের ফেরত পাঠানোর অনুরোধ করেন সরকার প্রধান। Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবর্তনে মালয়েশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ। এদিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক ও দুটি নোট বিনিময় হয়। মালয়েশিয়া সরকারের রাজকীয় অভ্যর্থনায় সিক্ত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে আইটি প্রযুক্তি খাতসহ ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জনশক্তি রপ্তানি নিয়ে যে সংকট চলছে তা নিরসন এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, পুত্রজায়া, মালয়েশিয়া।
চব্বিশের গণহত্যার বিচারে ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। বিকেল 5টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ হবে। জুলাই গণঅভ্যুত্থান বর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট। সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন 11 দলের সমন্বয়ক ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়া যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে এই মুহূর্তে মালয়েশিয়ার আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহাঙ্গীর, প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ আর কি কর্মসূচি আছে দর্শকদের জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশিয়ার রাষ্ট্রীয় সফর শেষ করে কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট করবেন। তিনি এখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মালয়েশিয়ার যে তাকে ফুটবল দেওয়া হচ্ছে, মোটর শোভাযাত্রা করে তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে তাকে তাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য এবং তার সাথে সফরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। কিছুক্ষণ আগে এই সফরটি নিয়ে প্রধানমন্ত্রীকে সংবাদ সম্মেলন চেষ্টা করেছেন। উপদেষ্টা মাহাদি আমিন কথা বলেছেন, তারা কিছু বলেছেন এই সফর প্রধানমন্ত্রী সফর সফল হয়েছে, ফলপ্রসূ হয়েছে এবং একটি নতুন সম্পর্কে প্রধানমন্ত্রী তার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, সেই বৈঠকে বাংলাদেশের আছে। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে আমরা দুঃখিত। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কূটনীতিতে কুশলতার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এ সফরের মধ্য দিয়ে শ্রমবাজার উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে মালয়েশিয়ার বিনিয়োগ ও বাণিজ্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। সরকার গঠনের পর প্রথমেই মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথম সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া অত্যন্ত ইতিবাচক এবং কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন তারা। প্রধানমন্ত্রীর সফর শুধু অর্থনৈতিক কূটনীতিতেই গতি আনবে না, বরং আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য রক্ষায় কাজ করবে বলে অভিমত তাদের। বুদ্ধিমানের মতো তিনি বাংলাদেশের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটাকে মাথায় রেখে প্রধানমন্ত্রী না ভারত না চীন কোনো দেশেই প্রথমে যাননি। সেক্ষেত্রে মালয়েশিয়া আমাদের জন্য একদিকে স্ট্র্যাটেজিক অপরচুনিটি ক্রিয়েট করেছে, আরেকদিকে আমি বলবো যে এটা আমাদেরকে আমাদের মালয়েশিয়ার সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকেও ঝালাই করে নেবার একটা সুযোগ তৈরি করেছে। তারা আমাদের দেশে বিনিয়োগও করতে পারে, তারপরে শিক্ষাক্ষেত্রেও তারা অনেক উন্নত বিশ্বব্যাপী, সেই অভিজ্ঞতাটা আমরা নিতে পারি। এই লেনদেনটা যত বেশি হবে তত কিন্তু আমরা সমৃদ্ধ হব, আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। প্রধানমন্ত্রী প্রথম সফর, এটা খুবই তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে বন্ধ শ্রমবাজার উন্মুক্ত হওয়ার ক্ষেত্রে আলাদা গুরুত্ব পাবে বলে ধারণা বিশ্লেষকদের। বলেন, আটক অভিবাসী কর্মীদের ছাড়া পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি হবে। অনেক ভুল বোঝাবুঝি আছে দুই দেশের মধ্যে। একসময় এটা শ্রমবাজারটা বন্ধ হচ্ছিল, তো এখন একটা প্রধানমন্ত্রী সফরের ফলে, এই আলোচনার ফলে এবং একটা পারস্পরিক সমঝোতা যে একটা ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে, বৃহত্তর একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে আমরা একটা আশা করতে পারি যে আরও একটা সম্ভাবনা, নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। শ্রমবাজারটাকে উন্মুক্ত করা এবং যারা ওখানে আটকে পড়া আছে তাদেরকে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা, এই জিনিসগুলো অনেকদিন ধরেই দুই পক্ষ থেকে কথা বলা হচ্ছিল। কিন্তু আমি সবসময় মনে করি যে হাই লেভেল থেকে যখন কথা হয় তখন এটা গুরুত্ব অন্যভাবে যায়। একটি দেশ একটি মেসেজ পাঠাচ্ছে যে এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা তখন অন্যভাবে এটাকে ডিল করা হয়, এটাকে আরও একটু গুরুত্ব নিয়ে ডিল করা হয়। এবং সেই কারণে আমি মনে করি যে তার এই সফরটা খুবই তাৎপর্যপূর্ণ।
বিশ্লেষকরা বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশের পূর্বমুখী কূটনীতি জোরালো হবে। সব দিক থেকে কিন্তু আমাদের ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। তারপর আরো গভর্নমেন্টকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আহসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় 30 জুন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণার জন্য আজ এই দিন ধার্য করেন। এই মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনুর উপস্থিতিতে গত 14 মে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমান রাখেন। এই মামলায় ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তার নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে প্রসিকিউশন। এছাড়া শেখ হাসিনার সাথে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়ারও অভিযোগ রয়েছে ইনুর বিরুদ্ধে। দুর্নীতিবাজ হরিলুটকারীদের জন্য স্বর্গভূমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক সহ অনেকে আলাদিনের চারাগে বনে যান বিপুল সম্পদের মালিক। প্রধান প্রকৌশলীর পর এবারের পর্ব কক্সবাজারের জরুরি সহায়তা ও পানি শোধনাগার প্রকল্পের পরিচালক গোলাম মুক্তাদিরের অনিয়ম নিয়ে। বাংলা ভিশনের অনুসন্ধানে উঠে আসে প্রধান প্রকৌশলীর ছত্রছায়ায় টেন্ডার জালিয়াতি 940 কোটি টাকার প্রকল্প থেকে 82 কোটি টাকা আত্মসাতের তথ্য। শুভ মাহফুজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। 2017 সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস হামলার মুখে মাত্র কয়েক মাসে 8 থেকে 10 লাখ রোহিঙ্গার আশ্রয় জোটে বাংলাদেশে। বিদেশি অর্থায়নে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প নেয় সরকার, কিন্তু প্রকল্প পরিচালকদের নজিরবিহীন লুটপাট ও দুর্নীতিতে মুখ থুবড়ে পড়ে প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য। 2018 সালে উখিয়া এবং টেকনাফে 32টি ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশনের জন্য বরাদ্দ দেয়া হয় 585 কোটি টাকা। 2021 সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা, বাস্তবে 2026 সালের অর্ধেক শেষ। প্রকল্পের মেয়াদের সাথে কয়েক দফা ব্যয় বাড়িয়ে বরাদ্দ নেওয়া হয়েছে 940 কোটি টাকা। 2021 সালে জুন পর্যন্ত প্রকল্প পরিচালকের দায়িত্বে আব্দুল হালিম খান থাকলেও বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর আওয়ামী লীগের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে ম্যানেজ করে প্রকল্পটি হাতিয়ে নেন মোহাম্মদ গোলাম মুক্তাদির। নামেন টেন্ডারে অনিয়ম, কাজ না করে অর্থ আত্মসাৎ ও লুটপাট উৎসবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির অডিট ও পরিদর্শন প্রতিবেদনেও এসেছে এই প্রকল্পে মুক্তাদিরের নানা কাণ্ডকীর্তির তথ্য। 2022-23 এবং 2023-24 অর্থবছরের হিসাবেও বড় গরমিল। অডিট আপত্তি আসে 82 কোটি 25 লাখ টাকার অনিয়ম নিয়ে। এর মধ্যে কাজ না করলেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয় 10 কোটি টাকা। এসব জেনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল। এই লুটপাটের ক্লু মেলে প্রধান প্রকৌশলীকে দেয়া মেসার্স মনোয়ারা ট্রেডার্সের একটি অভিযোগে উঠে আসে কক্সবাজারে কয়েকটি টেন্ডারে মুক্তাদিরের কোটি কোটি টাকার জালিয়াতি। সহকারী প্রকৌশলী আকবর আলী সহ একটি সিন্ডিকেটের ওয়াটার বার্ডস লিমিটেডকে কাজ পাইয়ে দিতে মুক্তাদিরের গোপন জালিয়াতিও বাদ যায়নি। তার এক মামাকে দিয়ে মেসার্স টারিফ অ্যান্ড কোম্পানি নামে একটি বেনামি প্রতিষ্ঠান খুলে নিজেই ব্যাকডোরে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। বাংলা ভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে ঢাকার মিরপুর এবং উত্তরায় কয়েকটি আলিশান ফ্ল্যাট সহ মুক্তাদিরের অবৈধ সম্পদের পাহাড়ের তথ্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুক্তাদির, যিনি কক্সবাজারের রোহিঙ্গা প্রজেক্টের প্রকল্প পরিচালক, আমরা তার অনিয়ম খুঁজতে এসেছি ভাসান থেকে। এই বিল্ডিংটিতে তার দুটি ফ্ল্যাট রয়েছে, একটি হচ্ছে 6A এবং অন্যটি হচ্ছে 1A। আমরা এখন দেখব আসলে এই ফ্ল্যাটগুলো তার কিনা। এই ভবনেরই ফ্ল্যাট নং 2A এবং 6A এর মালিক মুক্তাদির, দাম প্রায় 2.5 কোটি টাকা। এটা এই ফ্ল্যাটের মালিক কে? মুক্তাদির। এই ফ্ল্যাটের মালিক মুক্তাদির। দোতলাটা আর এই বাসাটা দুইটা আমরা শুনছি আর কি, এখানে আমরা তো এই ফ্ল্যাটের মালিক কি মুক্তাদির ইঞ্জিনিয়ার? আমি ঠিক জানি না, আমি যার কাছ থেকে ভাড়া থাকি উনি তাকে বনানি।
বাড়ির কেয়ারটেকারের স্ত্রীর সাথে কথা বলে সন্ধান মেলে মুক্তাদিরের আরেকটি ফ্ল্যাটের। ছয়তলার আর দুতলা। তবে এতে থাকেন তার ভাগিনা আক্তারুজ্জামান। ক্যামেরা দেখে পরিচয় অস্বীকার করেন ভাগিনা, অস্বীকার করেন মুক্তাদিরের দুই ফ্ল্যাটের বিষয়টিও। মুক্তাদির সাহেবের কোনো ফ্ল্যাট এখানে নেই। আর মুক্তাদির সাহেব কি আপনি আপন মামা? না, আমার ওই মামা বললো যে আপনি আপন মামা এরমই ডাকে, আমরা সিকিউরিটি গার্ড বুঝেন না। উত্তরার মুক্তাদিরের স্ত্রী ইসমত আরা পারভিনের নামে আরেকটি ফ্ল্যাটের নথিও মিলেছে। কয়েক কিস্তিতে এই ফ্ল্যাটের প্রায় 3 কোটি টাকা পরিশোধ করেন মুক্তাদির। এসব বিষয়ে জানতে কয়েকবার চেষ্টা করেও গোলাম মুক্তাদিরের সাথে দেখা করা যায়নি। তবে সংবাদ প্রচার না করতে বিভিন্ন জনকে দিয়ে ম্যানেজের চেষ্টা করেন মুক্তাদিরের ঘনিষ্ঠজনরা। তো সাক্ষাতে কথা বলি না ভাই, সাক্ষাৎ এই মুহূর্তে সাক্ষাৎ করা সম্ভব না। কি বিষয়ে বলেন? ওই যে ওনার নামে মনে হয় কিছু একটা আপনারা ভিডিও টিডিও বা উনি আলাদা বিজনেস করে বা কোনো কিছু এরকম কোনো কিছু একটা করেছেন মনে হয়। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। আইএমডি তদন্তগুলো করছে এবং ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে এবং যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই আমরা জানি যে প্রক্রিয়া আছে, ইতিমধ্যে ক্যাবিনেটের সেটা নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সরকারি কর্মকর্তাদের রুখতে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। যারা দুর্নীতি করে, যারা ক্ষমতার ব্যবহার করছে, ধারাবাহিকভাবে করে যাচ্ছে, তারা সুরক্ষা পাচ্ছে, তাদের ন্যায় বিচার হচ্ছে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, বরং যারা শাস্তি দেওয়ার কথা, যাদের উপর দায়িত্ব নজরদারি করা, তারাই কিন্তু এই অনিয়ম দুর্নীতির সাথে সহযোগী, প্রত্যক্ষভাবে সুবিধাভোগী এবং সুরক্ষাকারী। প্রধান প্রকৌশলী আব্দুল আওয়ালের 3 কোটি টাকার ঘুষ ও বদলি বাণিজ্য আর পিডি গোলাম মুক্তাদিরের দুর্নীতি জালিয়াতিতে অবৈধ সম্পদের পাহাড় গড়া, সব একই সুতোয় গাথা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনার প্রথম পর্বে হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচল, তেহরানের জব্দ সম্পদ ফেরত, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং লেবাননের যুদ্ধবন্ধের বিষয়ে ভালো অগ্রগতি হয়েছে। রবিবার রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব তথ্য জানিয়েছেন। এছাড়া মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। মধ্যস্থতাকারী এটিকে উৎসাহ ব্যঞ্জক অগ্রগতি হিসেবে উল্লেখ করে জানায়, প্রথম দিনের বৈঠকে মধ্যস্থতা তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য রোডম্যাপ এবং লেবাননের সামরিক অভিযানের অবসান নিশ্চিতে একটি সংঘাত নিরসন সেল গঠনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের জন্য একটি ব্যবস্থা নিয়েছে ইরান। বৈঠকে তেহরানের জব্দ সম্পদ ফেরত দেয়া এবং তেল বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স দেওয়ার বিষয়ে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এর আগে রবিবার বিকেলে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক শহরে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনার প্রথম পর্ব শুরু করে ইরান ও যুক্তরাষ্ট্র। এতে মধ্যস্থতা করেছে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা। এদিকে হিজবুল্লাহ গোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের বাগাড়ম্বরের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।